আর উষ্ণ অভিনন্দন। আজ আমরা এখানে একত্রে সম্মিলিত হয়েছি এক বিশেষ কারণে, সেটা হলো শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্য, যেটা আজকে প্রাত্যহিক জীবনে এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য এক অতি প্রয়োজনীয় ও লক্ষণীয় দিক। দর্শকরা নিশ্চয়ই ভাবছেন, মানসিক স্বাস্থ্যের আবার কি প্রয়োজনীয়তা? এই মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। মানসিক স্বাস্থ্য গঠিত হলেই গড়ে উঠবে জাতীয় সম্পদ। এই আলোচ্য বিষয় সম্বন্ধে আমাদের স্বনামধন্য বিশিষ্ট বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা আর সর্বোচ্চ জ্ঞান ভাগ করতে চলেছেন অভিভাবকদের সঙ্গে। মাননীয় ডক্টর হিমাদ্রি পাল মহাশয় এবং মাননীয়া শ্রুতিনন্দা পাল মহাশয়া, আমরা ইগল স্যারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম করে দেওয়ার জন্য। তো আজকের আমাদের এই প্রোগ্রামের মূল বিষয় হলো শিশু স্বাস্থ্য এবং শিশু মানসিক সমস্যা বিষয়ে কিছু আলোচনা। আমরা সবাই জানি, একজন শিশুর যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য তার সুস্বাস্থ্য এবং সঠিক মানসিক চেতনা দুটোই অবশ্যই দরকার। তেমনি শিশুটির প্রক্ষোভিক এবং মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুশিক্ষা, সুচিন্তা, সুপরিবেশ এবং সঠিক গাইডেন্স। এবং এর সাথে সাথে আমরা শিশুটির সুশিক্ষা এবং সুস্বাস্থ্য যেমন বর্তমানে তাকে দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই এটাও মাথায় রাখবো যেন ভবিষ্যতেও আমরা শিশুটিকে এই সুস্বাস্থ্য এবং সুশিক্ষা, উচ্চশিক্ষা প্রদান করতে পারি। আর এই সুশিক্ষা এবং সুস্বাস্থ্য দেওয়ার জন্য অবশ্যই এখনকার এই অগ্নিমূল্যের বাজারে যেটা প্রয়োজন, সেটা হলো অর্থনৈতিক দিক একটু বিবেচনা করা। সেই সব অর্থনৈতিক দিক এবং এই অগ্নিমূল্যের বর্তমান বাজার বিবেচনা করে আমার কোম্পানি টাটা আপনাদের সকলের কাছে নিয়ে এসেছে এমন কিছু সুযোগ, যার মাধ্যমে আপনারা অনায়াসেই এই শিশু স্বাস্থ্য এবং উচ্চশিক্ষা সমস্ত কিছুই আগামী দিনে সুরক্ষিত করতে পারেন। আপনি শুধু শিশুটিকেই নয়, আপনি পুরো পরিবারটাকে সাথে সুরক্ষিত করতে পারেন আপনার একটি ছোট্ট অর্থনৈতিক সুরক্ষিত করার পদক্ষেপের মাধ্যমে। তো সাম্যতা প্রত্যেককেই আমার কার্ড দিয়ে দেবে। এ বিষয়ে আপনারা বিস্তারিত আমার থেকে পরবর্তীকালে জেনে নিতে পারেন। আজকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। তার সঙ্গে অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাচ্ছি যারা উপস্থিত হয়েছে। পুরো কারণে আমরা যারা এখানে এসেছি তারা আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। এখন শিশু স্বাস্থ্য নিয়ে বলতে গেলে যেটা প্রথমেই বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমার মনে হয় আজকে যে পরিমাণ দর্শক উপস্থিত আছেন, এখানে আর আলোচনার জায়গা পড়ে নেই। আমরা খুব সহজেই প্রথমে প্রশ্নোত্তর পর্বে চলে যাই। দুটো অংশ রয়েছে এটার মধ্যে। একটি হচ্ছে বাচ্চার স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, দ্বিতীয়টি হচ্ছে তার মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা। আমরা ছোটদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কম ভাবনা করি। আমরা আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে কথাবার্তাগুলো একটু বলি, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আমি আমার সঙ্গে আছেন শ্রুতিনন্দা পাল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাকে আমি বাচ্চাদের মানসিক সমস্যা নিয়ে কিছুটা আলোকপাত করতে বলছি। শিশুর মানসিক স্বাস্থ্য সম্বন্ধে বলার আগে একটা ছোট্ট বিষয় যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এই জিনিসটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের সমাজে খুব নেগলেক্টেড। সেটা শিশুরই হোক বা বড়দেরই হোক, সকলের কাছে এই জিনিসটা তুলে
তুলনামূলক নেগলেক্টেড। আজকে একটা বাচ্চার যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, পেটের কোনো সমস্যা হয়, আমরা কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবি। কিন্তু কোনো বাচ্চার যদি কোনো রকম কোনো মানসিক সমস্যা হয়, তার মন খারাপ হোক, তার অ্যাংজাইটি হোক, কিংবা তার কোনো রকম বিহেভিয়ারাল প্রবলেম যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু সাধারণত সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক, তাদের কাছে নিয়ে যেতে আমরা এখনো ভীষণভাবে হেজিটেট করি। অনেকটা সময় হয়তো আমরা সেই হেজিটেশনে কাটিয়ে দিই এবং এমন একটা পর্যায়ে আমরা হেল্প চাইতে যাই যখন হয়তো সমস্যাটা অনেকটা বেড়ে গেছে। তো ছোট ছোট যে সাইনগুলো যে কোনো রকম সমস্যা থাকতে পারে, সেগুলো অনেক ক্ষেত্রে আমরা অতটা খেয়াল করি না, কারণ সত্যি বলতে আমাদের দেশে এখনো মেন্টাল হেলথ সম্পর্কিত অ্যাওয়ারনেস খুব কম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করলেও আমরা কারোর কাছে নিয়ে যেতে বা মানসিক রোগ সম্বন্ধে কথা বলতে খুব হেজিটেট করি। মানে এরকম কথা আমি বহু লোকের কাছেই শুনেছি যে বাচ্চাকে কেন আমি মাথার ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার বাচ্চা কি পাগল? তো মানুষ খুব ডিফেন্সিভ হয়ে যায় এই ধরনের কথাবার্তা বলতেন। তো এখানে কিন্তু এই মেন্টাল হেলথ রিলেটেড ট্যাবুটা এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়ে গেছে। তো সেই জন্যই আমি ইগলস আই ফাউন্ডেশনকে আবারও একবার ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা বিষয় তারা যে ভেবেছে, কথা বলার উপযুক্ত বলে মনে করেছে এবং অ্যাওয়ারনেসের চেষ্টা করেছে, তার জন্য তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। মানসিক রোগ বলতে দেখুন, একেবারে ছোটবেলা থেকে যদি ধরা যায়, সেক্ষেত্রে কিছু আছে যেগুলোকে আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো হচ্ছে যেগুলো জন্মগত রোগ। একটা বাচ্চা জন্মের পর থেকেই, কিছুদিন পর থেকে যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন ব্রেন ডেভেলপমেন্টের কিছু সমস্যার জন্য এই ধরনের রোগগুলো দেখা যায়। তার মধ্যে আপনারা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির নাম শুনে থাকবেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের নাম শুনে থাকবেন, ADHD কিংবা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের নাম শুনে থাকবেন। এগুলো সমস্তই হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই ধরনের ডিসঅর্ডারের যে সিমটমসগুলো, সেগুলো কিন্তু সাধারণত বাচ্চার 12 বছর বয়স হওয়ার আগেই দেখা যায়। মানে হঠাৎ করে আজকে কারোর মধ্যে 15 বছর বয়সে গিয়ে কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে। ছোটবেলা থেকেই কিন্তু সমস্যাগুলো শুরু হয়। এবার প্রথম যদি আমি বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির কথা, সেক্ষেত্রে প্রধান যে বিষয়টা এখানে, প্রধান যে সিমটমসটা এখানে আছে, সেটা হচ্ছে এইসব বাচ্চাদের যেটা হয় আইকিউ বা যেটাকে আমরা ইন্টেলিজেন্স বলি, সেই লেভেলটা নর্মাল যে লেভেল আছে আমাদের ধরুন পপুলেশনে, তার থেকে তুলনামূলক একটু কম হয়। খুব সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে বলবো যে যেটাকে আমরা সহজ ভাষায় বুদ্ধি বলি, বোঝার ক্ষমতা, সেই জিনিসটা এই বাচ্চাদের মধ্যে কিন্তু একটু কম থাকে। বা ধরুন বিভিন্ন সিচুয়েশনে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, আমাকে আজকে একটা নতুন জায়গায় যদি ছেড়ে দেওয়া হয়, কিভাবে সেখানে আমি সার্ভাইভ করব, কিভাবে সেখানে আমি মানিয়ে নেব, এই জিনিসটা বোঝার ক্ষমতাটা, সেটা তাদের একটু সমস্যা থাকে। সেই জায়গাটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। আর আরেকটি যে ডিসঅর্ডার যেটা এখন পপুলেশনে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং আমরাও প্রচুর বাচ্চাকে পাচ্ছি এই ডিসঅর্ডারটার সঙ্গে, সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজমের ক্ষেত্রে যেটা হয়, অটিজমের প্রধান সিমটমস হচ্ছে যে তাদের বাচ্চাদের সমস্যা থাকবে সোশ্যাল ইন্টারঅ্যাকশন। মানে এই সোশ্যাল ইন্টারঅ্যাকশনের মধ্যে অনেক কিছু আসে। সেখানে বাচ্চার কথা বলা রিলেটেডও সমস্যা থাকতে পারে, আবার অন্যের কথা বোঝা রিলেটেডও সমস্যা থাকতে পারে। আমাকে যদি একটা সামাজিক পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হয়, কিভাবে সেই সামাজিক পরিস্থিতিতে আমার বিহেভ করা উচিত, কখন আমি হাসবো, কখন আমি কাঁদবো, কখন আমি কিভাবে বিহেভ করবো, এই জায়গাগুলো বুঝতে তাদের সমস্যা। নিজের ইমোশন, অন্য লোকের ইমোশন, এগুলো তারা বুঝতে পারে না। এছাড়াও যেটা হয়, তার সাথে কিছু বিহেভিয়ারাল প্রবলেম আপনারা লক্ষ্য করবেন। যেমন একটা খুব কমন সিমটমস অটিজমের, সেটা হচ্ছে তাদের আই কন্ট্যাক্ট থাকে না।
মানে যখন তারা আপনার সঙ্গে কথা বলবে তারা আপনার চোখের দিকে তাকাবে, আপনি যতবারই তাদেরকে ডাকুন তারা মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে কথা বলে। কিংবা তাদের সোশ্যাল স্মাইল থাকে না, মানে নর্মাল যে ব্যাপারটা আমি আপনাকে দেখে হাসলে আপনি আমাকে দেখে একটা স্মাইলি ব্যাক করবেন, সেই কনসেপ্টটাও কিন্তু এই বাচ্চাদের মধ্যে অনেক ক্ষেত্রে থাকে না। তাছাড়াও বিভিন্ন রকম বিহেভিয়ারাল সমস্যা যেগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে রিপিটেটিভ বিহেভিয়ারের জায়গাটা, মানে অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যেটা হয় এক এক ধরনের ম্যানারিজম দেখা যায়। মানে ধরুন একটা বাচ্চাকে আপনি দেখবেন যে এভাবে এভাবে হাত নেড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে এভাবে এভাবে হ্যান্ড ক্ল্যাপিং চলছে। কিংবা আপনি দেখবেন সে একা একা বসে এইভাবে এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ দুলে চলছে, একইভাবে রিপিটেটিভলি একই কাজ বারবার 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 করে চলছে এবং তার কিন্তু কোনো কারণ নেই। সেই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। তাছাড়া আরেকটা যে বিষয় থাকে, এরা একা থাকতে বেশি পছন্দ করে। আপনি যদি এই বয়সে একটা বাচ্চাকে যার অটিজম আছে আপনি যদি আর চারটে বাচ্চার সঙ্গে কোনো ঘরে বসান, তারা কিন্তু গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলবে বা অন্য বাচ্চাদের সঙ্গে কোনো রকম ইন্টারাকশনে যাবে। তারা হয়তো ঘরের কোণে বসে একটা খেলনা নিয়ে নিজের মতো করে খেলে, সম্পূর্ণ আলাদাভাবে নিজের মতো করে খেলা, এবং খেলাটাও এদের অনেক ক্ষেত্রে খুব অন্যরকম খেলা হয়। মানে একই খেলা তারা বারবার 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 খেলতে পারে এবং খুব অদ্ভুত জিনিস নিয়ে খেলে। মানে হয়তো একটা বাচ্চাকে আপনি একটা গাড়ি উপহার দিবেন, বাচ্চাটা গাড়িটা নিয়ে না খেলে তার চাকাটা খুলে নিয়ে সেটা নিয়েই সে অবসেসড, সেটা নিয়েই সে সারাক্ষণ তার মতো করে খেলছে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে দেখা যায় তাদের খেলনাগুলোকে তারা এরকম লাইন করে সাজাচ্ছে, আবার লাইনটাকে ভাঙছে, আবার লাইন করে সাজাচ্ছে, ওটাই তার খেলা। বারবার বারবার রিপিটেটিভলি সে এরকম খেলাই খেলে চলেছে। সাধারণত আপনি একটা বাচ্চাকে একটা গাড়ি দিলে সে গাড়ি নিয়ে গাড়ি গাড়ি খেলবে, রান্না বান্নার ইনস্ট্রুমেন্ট নিয়ে সে ধরনের কিছু খেলবে, সেই ধরনের খেলা কিন্তু এরা খেলে না। তো এই ধরনের কিছু বিষয় আপনারা সহজে লক্ষ্য করতে পারবেন যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে তাদের মধ্যে। এছাড়া আর একটা যে ডিসঅর্ডার এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এই ক্ষেত্রে নাম থেকেই বুঝতে পারছেন খানিকটা যে এখানে প্রধান সমস্যাটা হচ্ছে অ্যাটেনশন বা কোনো কাজে মন দেবে। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যাদের ইনঅ্যাটেনশনের সিমটমস বেশি থাকে তারা একটা কোনো কাজ যেটা অনেকক্ষণ এক জায়গায় বসে খুব ফোকাস করে মন দিয়ে আমাকে করতে হবে সেটা তারা করতে পারে না। হয়তো 10 মিনিট পরে পরে সে উঠে যাচ্ছে। এক জায়গায় বসে একটা না কোনো কাজ করার তার সমস্যা। এবার ADHD-র ক্ষেত্রে যেটা হয় খুব মানে সহজেই যেটা হয়, এই যে ইনঅ্যাটেনশনের জায়গাটা, একটা বাচ্চা কাজে মনোযোগ দিচ্ছে না, হয়তো পড়ায় মনোযোগ দিতে পারছে না, আমরা খুব সহজে ভেবে নিই যে বাচ্চাটা তো দুষ্টুমি করছে, বাচ্চাটা বদমাইশি করছে, এটা কোনো সমস্যা নয়, আসলে এটা বাচ্চাটা ইচ্ছে করে করছে। এই ধরনের বাচ্চাদেরকে যদি বদমাইশ বা দুষ্টু বলে আমরা মার্ক করে দিই, এক তাদের চিকিৎসাও হয় না এবং পরবর্তীকালে গিয়ে একটা বাচ্চা যার অ্যাটেনশনে অসুবিধে আছে সে পারছে না একটা কাজ করতে এবং সেটা নিয়ে প্রতিনিয়ত বাড়ির লোকের কাছে বা স্কুলে টিউশনে এসে বকা খাচ্ছে, পরবর্তীকালে কিন্তু অন্যরকম সমস্যা সেখান থেকে ডেভেলপ করতে পারে। তো এই ADHD-র ক্ষেত্রে যেটা দেখা যায়, আমি একজন পেশেন্টের কাছে শুনেছিলাম যে খুব সহজভাবে যদি বর্ণনা করা হয় কি হয় ADHD-তে, আমাকে তিনি বলেছিলেন যে মনে হয় আমার মাথার মধ্যে যেন একসাথে 20 থেকে 25টা ট্যাব খোলা রয়েছে। মানে ফোনের যেমন বিভিন্ন ট্যাব থাকে, একসাথে অনেকগুলো খোলা থাকলে ফোন আমাদের তাড়াতাড়ি হ্যাং হয়ে যায়, তারা বলে আমাদের মাথায় ওরকম একসাথে 20 থেকে 25টা ট্যাব খোলা রয়েছে। তো একবার তারা এই টপিক থেকে ওই টপিক, ওই টপিক থেকে ওই টপিক, এভাবে তারা জাম্প করে। কোনো একটা টপিকে অনেকক্ষণ ধরে ফোকাস করা কিন্তু তাদের জন্য খুব কঠিন এবং এই জন্যই কোনো কাজ সময়ে শেষ করা। হয়তো একটা বাচ্চার পরের দিন একটা হোমওয়ার্ক আছে, একটা কোনো ডেডলাইন আছে, সেটা আমাকে সময়ের মধ্যে শেষ করতে হবে, এটা তারা সবসময় করে উঠতে পারে না। খুব সহজে তারা আশেপাশে কি চলছে সেটা দিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। মানে ধরুন ইনস্ট্রাকশন ফলো করতেও কিন্তু এদের খুব সমস্যা হবে, শুধু পড়াশোনার জায়গাটা নয়, ইনস্ট্রাকশন ফলো করতেও এদের ভীষণ সমস্যা হয়। মানে আপনি
আপনি একটা বাচ্চাকে বললেন যে তুমি ও ঘর থেকে আমাকে জলের বোতলটা এনে দাও। এবার বিষয় হচ্ছে এই ঘর থেকে ও ঘরে যাওয়ার মধ্যে কিন্তু আমার পরিবেশের মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা আমার ডিস্ট্রাক্টেড করতে পারে। হয়তো জানলায় একটা পাখি ডাকছে, হয়তো পাশের ঘরে টিভি চলছে, হয়তো ওখানে আমার দুটো খেলনা পড়ে আছে, অনেক কিছু আছে যেগুলো আমাকে ডিস্ট্রাক্ট করতে পারে। কিন্তু যারা এই সমস্যাটা যাদের নেই তারা জানে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আগে আমি এই কাজটা ফোকাস করে করব। ADHD-র ক্ষেত্রে যে সমস্যাটা হয় তারা ওই ফোকাসটা করতে পারে না, খুব সহজে যে কোনো এনভায়রনমেন্টের জিনিস দিয়ে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। হয়তো আপনি বললেন জলটা নিয়ে এসো, সে মাঝপথে গেল, টিভিটা দেখতে পেলো, টিভিতে কিছু একটা চলছে, ওই টিভির সামনে বসে পড়ল, ভুলেই গেল তাকে যে একটা কাজ দেওয়া হয়েছে। এই জন্যই বলছি খুব সহজে এগুলো মানুষ মনে করে যে বাচ্চারা তো বদমাশি করছে বা দুষ্টুমি করছে, কিন্তু এই জিনিস যদি বারবার হতে থাকে, খুব সহজ ইনস্ট্রাকশন ফলো করতেও বাচ্চার সমস্যা হচ্ছে কারণ বাচ্চা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ভাবা দরকার। আর তাছাড়া এর আর একটা যে পোর্শন রয়েছে সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। মানে সেই বাচ্চাদের যেটা হয় যাদের হাইপার অ্যাক্টিভিটি সিমটমস বেশি থাকে তারা প্রচন্ড অস্থির, প্রচন্ড ছটফটে হয়। মানে তাদের এত বেশি এনার্জি থাকে, হয়তো একটা বাচ্চা এই ঘরের মধ্যে 10 বার ছুটে চলেছে, পাক দিয়ে চলেছে এবং সে হাঁপিয়ে যাচ্ছে। মানুষের মনে হবে যে এমনি বাচ্চারাও তো দুষ্টু, এমনি বাচ্চারাও তো চঞ্চল। হ্যাঁ, বাচ্চারা চঞ্চল, কিন্তু ব্যাপার হলো একটা বাচ্চা যখন এই ঘরের মধ্যে 10 বার ছুটবে, 11 বারের বার গিয়ে সে কিন্তু হাঁপিয়ে যাবে। তার একটা মানুষের একটা টাইমের পর এনার্জিটা আর পাবে না, সেটা খুব স্বাভাবিক, এক্সস্টেড হয়ে পাওয়ার জায়গাটা থাকে। কিন্তু ADHD বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, তাদের এনার্জি এতটাই বেশি, কথায় বলে যে মনে হয় তাদের মধ্যে যেন একটা মোটর লাগানো রয়েছে, যেমন গাড়িতে মোটর লাগানো থাকে সেরকম মোটর লাগানো রয়েছে, তো থামছে না, বাচ্চাটা থামতে পারছে না, সেই ধরনের হাইপার অ্যাক্টিভিটি দেখতে পাই। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে খুব প্রবলেম হয় এই জন্যই, কারণ একটা ক্লাস ধরুন 40-45 মিনিটের একটা ক্লাস, সেই পুরো ক্লাস ধরে চুপ করে বসে থাকাটা একই জায়গায় তাদের পক্ষে কিন্তু খুব কষ্ট হয়। তারা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না, হয়তো ওঠার চেষ্টা করে, হয়তো মানে এক জায়গায় বসেও খুব অস্থির হয়ে যায়, হাত পা নাড়াচ্ছে, পেন দিয়ে টেবিলের ওপর আওয়াজ করছে, পাশের বন্ধুকে বিরক্ত করছে, বারবার ওঠার চেষ্টা করছে, কারণ তার পক্ষে এক জায়গায় স্থির হয়ে বসাটাই খুব কষ্টকর বিষয়। যারা ইম্পালসিভলি সব কাজ করে, মানে তাদের ধৈর্যটা ভীষণ কম, কোনো জিনিসে ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়ার জায়গাটা থাকছে না। তো কিরকম ভাবে দেখা যায়, তাদেরকে যদি আপনি কোনো জিনিসের জন্য লাইনে ওয়েট করতে বলেন, সেটা তাদের পক্ষে খুব কষ্টকর একটা বিষয়, তারা করতে পারে। বা ধরুন ক্লাসে আমি জানি যে টিচার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, টিচার কোয়েশ্চেন বলা শেষ হলে তারপরে সবাই হাত তুলবে, তারপরে টিচার যাকে বলবে যে তুমি বলো, সে উঠে উত্তর দেবে। আমি পুরো নিয়মটা জানি, পুরো নিয়মটা বুঝি, কিন্তু ওই অত দূর অব্দি ওয়েট করার ধৈর্য বা ওই স্থিরতাটা কিন্তু আমার নেই। কি হচ্ছে, ADHD-র বাচ্চারা যেটা করছে, টিচার হয়তো অর্ধেকটা প্রশ্ন বলেছে, সে দাঁড়িয়ে পড়ে উত্তরটা দিয়ে দিচ্ছে, অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ওয়েট করার ক্ষমতা তার নেই, সেইখানেই তার সমস্যা। কিংবা কোনো একটা জিনিস সব বাচ্চাদেরকে একবার করে যে টার্ন নেব, কোনো একটা খেলার ক্ষেত্রেও ধরুন লুডো খেলছে, আমি আমার চালটা দেব, তারপরে সামনের জন দেবে, আর একজন দেবে, আবার আমার কাছে ফিরবে, এই যে আমাকে দুটো টার্নের জন্য ওয়েট করতে হবে, এটাও কিন্তু তাদের জন্য খুব কষ্টকর একটা বিষয়। তো এইগুলো মোটামুটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেগুলো ছোটবেলা থেকে দেখা যায়, 12 বছরের আগেই যেগুলোর বিভিন্ন সিমটমস আমরা দেখতে পাই। তাছাড়া আর একটা বিষয় যেটা আছে, সেটা সাধারণত আর একটা যেটা বিষয় আছে যেটা সাধারণত একটু বড় বাচ্চার মধ্যে, মানে ধরুন 10, 12, 13 বা অ্যাডোলেসেন্স যখন শুরু হচ্ছে তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে চাইল্ডহুড ডিপ্রেশন, চাইল্ডহুড অ্যাংজাইটি। আমরা অনেক ক্ষেত্রে অন্যান্য যে সমস্যাগুলো আছে, যেমন বাচ্চা খুব রেগে যাচ্ছে, বাচ্চা কথা শুনছে না, বাচ্চা ভীষণ জেদি, বাচ্চা ভীষণ একগুঁয়ে, এই কমপ্লেনগুলো আমরা প্রতিনিয়ত পাই। তার জন্য কিন্তু কাউন্সেলিং ভীষণ জরুরি, এই ধরনের সিমটমসগুলোর জন্য কাউন্সেলিং ভীষণ জরুরি। বাচ্চা রেগে যাচ্ছে, বাচ্চা জিনিস
যেটা বলা হচ্ছে সেটা একদম শুনছে না, প্রচন্ড জেদ, যেটা চাই সেটা চাই, যে কোনো প্রকারে সেটা চাই। এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু বাবা মা অনেক সময় আমাদের কাছে আসেন, যেটা অ্যাডোলেসেন্সের এই সময়টা থেকে মেনলি দেখা যায় 10, 12, 13 এই সময়টা থেকে আস্তে আস্তে যেগুলো বেশি পরিমাণে দেখা যায়। এবং এগুলোর জন্য কিন্তু ওষুধের থেকেও কাউন্সেলিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত সাইকিয়াট্রিস্টরাও এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু সবসময় মেডিসিন প্রেসক্রাইব করতে চান না। এইসব জায়গাতে কাউন্সেলিংটা খুব ভালো কাজে আসে। তাছাড়া আর একটা বিষয় যেটা অনেক ক্ষেত্রে মানুষ ওভারলুক করে যায়, সেটা হচ্ছে যে এই যে বলছিলাম যে চাইল্ডহুড ডিপ্রেশনের যে জায়গা, আমরা মনে করি যে মন খারাপ, বাচ্চারা আবার মন খারাপ কি হয়, এসব তো বড়দের হয়, সব আবার বাচ্চাদের হয় না। কিন্তু চাইল্ডহুড ডিপ্রেশনটাও কিন্তু এখন বাচ্চাদের মধ্যে বেশ কমন একটা সমস্যা। অনেক রকম ক্ষোভ, অনেক রকম না পাওয়া কিন্তু তাদের মধ্যেও রয়েছে, যেটার জন্য এই সিমটমসগুলো, ডিপ্রেশনের সিমটমসগুলো আমরা দেখতে পাই। সাধারণত কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এই যে বলছিলাম ADHD বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি কার থাকে ছোটবেলা থেকে, এবং সেটাকে যদি ডায়াগনোজ না করা হয়, এই যে বলছিলাম তারা ছোটবেলা থেকে বড় মিসআন্ডারস্টুড, লোকে ভাবে তারা বদমাশি করে পড়াশোনা করছে না, ইচ্ছে করে কথা শুনছে না, এবং প্রতিনিয়ত বাবা মা স্কুলের টিচার সবার কাছে বকা খেতে থাকে। পরবর্তীকালে এই জায়গাগুলো থেকে কিন্তু তার ডিপ্রেশন তৈরি হতে থাকে। এছাড়াও এই 12-13 বছরের বয়সটা আপনারা সকলেই জানেন, অ্যাডোলেসেন্সটা এমন একটা বয়স যেখানে ইমোশনাল রেগুলেশনটা কিন্তু অত ভালো থাকে না। আমরা নিজেদের ইমোশনগুলোকে অত ভালো বুঝি না, হুট করে ডিসিশন নিয়ে ফেলি, বেশি বেশি কান্না পায়, বেশি বেশি দুঃখ হয়, সমস্ত ইমোশনের ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকে। তো সেই পিরিয়ডেও কিন্তু বাচ্চাদের ওপর যদি একটু নজর না রাখা হয়, এই ধরনের সমস্যা কিন্তু তাদের মধ্যে ডেভেলপ করতেই পারেন। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন বাচ্চাটা হয়তো খুব মিশতো, সবার সাথে কথা বলতো, হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে সে একা একা থাকতে বেশি ভালোবাসে, খুব চঞ্চল ছিল, সবার সঙ্গে আনন্দ করে বাইরে যেত, মিশতে ভালোবাসতো, সেটা আর করছে না। বা তার যে পছন্দের কাজগুলো, হয়তো বাচ্চাটা আঁকতে খুব ভালোবাসতো, বা গান গাইতে বা নাচ করতে বা আবৃত্তি করতে খুব ভালোবাসতো, আর সে সেটা করছে না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে না, খিদে কমে যাচ্ছে বাচ্চা, বা অনেক ক্ষেত্রে যেটা হয় সে একা একা বসে থাকছে। আপনি যদি তাকে সোজাসুজি গিয়ে জিজ্ঞেস করেন যে কি সমস্যা, কি হয়েছে, সে হয়তো এমনিতে আপনাকে বলবেন না, না কিছু তো হয়নি, আমি তো একদম ঠিক আছে। তারা বলতে চায় না। এই সময়টায় আসলে একটা দূরত্ব তো তৈরি হয়, সেই সময় ব্যাপারটা এমন তৈরি হয়, বাচ্চাদের মনে হয় যে আমরা একা, আমাদেরকে বোঝার মতো কেউ নেই, বন্ধুরাও ঠিক করে বোঝে না, বাড়িতেও আমাকে কেউ বোঝে না, এটা বাচ্চারা মনে করে। সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের নজর রাখতে হবে, যাতে এটা পরবর্তীকালে কোনো আরো বড় প্রবলেমের দিকে না যায়। ব্যাপারটা হচ্ছে মানে আপনি যেগুলো বলছেন সমস্যা, এগুলো আমি মানে প্রতিনিয়ত ফেস করি। তা বেরিয়ে আসার পথটা যদি বলে, মানে আমি অনেক জায়গায় অনেক সেমিনার অ্যাটেন্ড করেছি, শুধু সমস্যা নিয়ে আলোচনা করি। আপনি বলছেন সমস্যাটা জানার দরকার, জানার দরকার। আমি যেহেতু ছেলেকে নিয়ে ব্যাপারটা ফেস করে যাচ্ছে, সেই জন্য আমার কাছে এটা আর মানে নতুন করে নতুন কিছু মনে হয় না। সমস্যা তো আমার জীবনে আগে চলবে, একে নিয়ে বয়ে যেতে হবে, এই যাচ্ছে। তা একটা বয়স মানে নিয়ার অ্যাবাউট 14, আমি 3.5 বা 3 বছর তখন থেকে ডায়াগনোসিস করার পর থেকে যথারীতি যেমন যেমন বলছে সেরকম আগেই চলেছি। আর তবুও যে ব্যাপারটা মানে এই যে রেস্টলেসনেস বা কোনো কোনো ক্ষেত্রে যে পড়ছে, তার অ্যাটেনশন কমে যাচ্ছে, মানে চাইছে না কোনো কাজ করতে, এই জায়গাগুলো থেকে মানে বেরিয়ে আসার উপায়টা এখন একেবারে স্পেসিফিক আপনার ব্যাপারটার ক্ষেত্রে হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি তাকে সামনে দেখি, দেখলে কথা বললে সেই জায়গাটা আরো অনেক ভালো করে বোঝা যেত। তবে বেরিয়ে আসার উপায় বলতে দেখুন, আপনি মানে কি ধরনের চিকিৎসার আন্ডারে আছেন আমি তো সেটা জানি না, তবে একটা জেনারেলাইজড ভাবে যদি বলতে হয়, সেক্ষেত্রে অটিজমের ক্ষেত্রে একটা যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে স্পিচ থেরাপি। যেহেতু অটিজমের বাচ্চাদের স্পিচ রিলেটেড সমস্যাটা খুব বেশি থাকে, অনেক ক্ষেত্রে স্পিচ ডেভেলপমেন্ট হয় না, ঠিক সময়
সময় স্পিচ ডেভেলপমেন্ট হয় না বা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, তবে গুছিয়ে কথা বলাটা কিন্তু আসে না, তার রিপিটেশনটা কম করে। এটাই অটিজমের মেন সমস্যার জায়গাটা। এবার বিষয়টা হচ্ছে এই যে ম্যানেজমেন্ট প্ল্যানগুলো আছে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে, এগুলো কিন্তু সময় লাগে। মানে আপনি তো ছোটবেলা থেকে দেখেছেন, সব থেকে ভালো আপনি বলতে পারবেন যে ছোটবেলায় ওর কি সিচুয়েশন ছিল, এখন তার কতটা উন্নতি হয়েছে। আপনি যে বিভিন্ন রকম ওকে নিয়ে কাজ করেছেন, ট্রিটমেন্টের মধ্যে রেখেছেন, থেরাপি যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে সেটা সব থেকে ভালো আপনি বলতে পারবেন। তো বিষয়টা এখানে যে এখানে আমাদের সিমটম স্পেসিফিক চিকিৎসার কথা ভাবতে হবে। যে বাচ্চার যে ধরনের সমস্যা বেশি, তাকে সেই ধরনের চিকিৎসা করাতে হবে। মানে এই যে বললাম, যেসব বাচ্চার ধরুন আপনি বলছেন আপনার বাচ্চার ক্ষেত্রে স্পিচটা যেমন আছে, এবার অটিজমের ক্ষেত্রে যেটা হয়, অনেক বাচ্চাদের ক্ষেত্রে স্পিচটা থাকে না, তাদের ক্ষেত্রে স্পিচ থেরাপি খুব ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে যেটা হয়, ওরা অনেক কাজ নিজে থেকে করতে পারে না, সেটা বিভিন্ন রকম, মানে ব্যালেন্সেও প্রবলেম হয়, কখনো হাঁটতেও প্রবলেম হয়, সেক্ষেত্রে বা এই যে ফাইন মোটর গ্রস মোটর স্কিলগুলো আমাদের, মানে এইভাবে ধরা আর এইভাবে ধরা, এই যে স্কিলগুলো, এগুলো অনেক সময় ডেভেলপ করে না। এইসব জিনিসের ক্ষেত্রে যেমন অকুপেশনাল থেরাপি, এটা খুব ভালো কাজ করে। বিভিন্ন ধরনের ব্যালেন্স করে হাঁটা বলুন বা এই ধরনের কাজগুলো বলুন, যেটা ডেইলি লাইফে আমাদের প্রচুর জায়গায় লাগে, এই ধরনের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি খুব ভালো কাজ করে। আর কিছু কিছু অটিজমের বাচ্চাদের যেটা খুব থাকে, সেটা হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশনের প্রবলেম থাকে। মানে জোরে আওয়াজ, বিভিন্ন ধরনের টাচ, বিভিন্ন ধরনের গন্ধ, বা খুব জোরে কোনো লাইট এলো, মানে আমাদের যে সেন্স অর্গানগুলো আছে সেগুলো খুব সেন্সিটিভ হয়, এবং বিভিন্ন গন্ধ, টাচ, শব্দ এগুলো তাদের সহ্য হয় না, তাদের খুব অসুবিধে হয়। সেক্ষেত্রে সেন্সরি ইন্টিগ্রেশনের কিন্তু আলাদা থেরাপি হয়, সেটা তাদের খুব লাভ হয়। আমি নিজে দেখেছি, আমি গণবিকাশ কেন্দ্র বলে একটা স্পেশাল স্কুল আছে, সেখানে আমার যেতে পেরেছিলাম, তো সেখানেও দেখেছি, সেখানে কিন্তু সেটা বাচ্চাদের খুব লাভ হয় সেই জিনিসগুলো। এত শোনার পরে ছেলেটা একটু কুঁচকে থাকে, সব এমনি নর্মাল। আমার বয়স, ছেলের বয়স 10 বছর প্লাস, সব নর্মালি, সব ঠিক। ও আবৃত্তি করতো, সেখান থেকে আমাকে এটা মেসেজটা দিয়েছিল, আমি এসেছিলাম। কুঁচকে থাকে যেন একটু যেন ভীতি সবসময় এরকম একটা থাকে। মানে ও কি নতুন জায়গায় গেলে ভয় পায়? না, মানে কোনো কিছু পাচ্ছে না হয়তো, সেটার পিছনে ভীতি। আমরা বলি যে এটা তো ভয়ের কোনো কারণ নেই, জিজ্ঞাসা করলেই তো আমরা বলে দিতে পারি। তো এটাই বলছি, এটা কীভাবে মানে ইনপুট করবে, ওটা কুঁচকে থাকে বা ভীতি এরকম একটা বেশি। মানে পরীক্ষা বা এই ধরনের সিচুয়েশনে কি বেশি ভয় পায়? কিছু যেখানে ওকে জিজ্ঞেস করতে হতে পারে, যেখানে ওর একটা টেস্ট হতে পারে, এরকম সিচুয়েশনে কি আপনি বলছেন? সিচুয়েশান, ও সব রকম সিচুয়েশানেই দেখেছি, মাঝে মাঝে ইয়ে হয়ে, মানে মুখটা ঠিক স্বাভাবিক নয়, একটু আজকে তো কেউ শুনতে পাচ্ছে না, আপনি তো নিজেই ভয় পাচ্ছেন কথা বলতে। না, না। ছেলেকে নিয়ে কি হ্যাঁ, সে বুঝতে পেরেছি। ওর থাকে একা একা, এমনিতেই একা একা থাকে। মানে আমাদের 4 মাসের থেকে ছেলের থেকে একটু আলাদাটাই সেপারেশন বাড়ি যায়, বাচ্চা কাছাকাছি নেই। তো পাড়াতে বাড়িতে যখন থাকি আমি, কাজের জন্যই বাইরে থাকি, এলে কখনো কখনো নিয়ে গেলাম ঠিক আছে, কিন্তু নিয়ে থেকে বাইরে যায় না এসেও। স্কুলে যতটুকু খেলে টেলে বা সেখানে মেশে বাচ্চাদের সাথে? হ্যাঁ, স্কুলে ও সব করে, এমনিতে নর্মাল সব ঠিকই আছে। এখন বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিছু বাচ্চা একটু ইন্ট্রোভার্ট হয়, ঠিক আছে? মানে সেটা আমাদের বড়দের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয়, এটা আমাদের পার্সোনালিটির একটা অংশ। সেটা বলা হয় যে কিছু বাচ্চা চুপচাপ হয়, কিছু বাচ্চা খুব বেশি কথা বলে, কিছু বাচ্চা খুব দুরন্ত হয়। এবার সেক্ষেত্রে যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে সামনে ফ্রি ঠিক নয়, ফ্রি ঠিক মানে ফ্রি নয়, ফ্রি নয়, তো সেক্ষেত্রে ওই বিষয়টা আমার মনে হচ্ছে যে আপনার কথা শুনে আমি যেটুকু বলতে পারি, আমার যেটা মনে হচ্ছে ও কিছুটা ইন্ট্রোভার্ট, একটু চুপচাপ শান্ত বাচ্চা। এবার দেখুন, বড় হওয়ার ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমাদের যারা একটু ইন্ট্রোভার্ট সাধারণত হয়, তাদের কিন্তু এই বিভিন্ন জিনিস নিয়ে অনেক ক্ষেত্রে ভয় তৈরি হয়, মানে অ্যাংজাইটির জায়গাটা আসছে, চিন্তা হয় সব জিনিস নিয়ে। এই যে নতুন জায়গায় ও যেতে ভয় পায় আপনি বলছেন, নতুন জায়গায় যেতে ভয় পায় না, নতুন জায়গায় ও সব জায়গায় ঘোরাই, এমনি ঘোরাই টাক চলে যায় সবার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারে, সবার সাথে বলে, আমাদের সাথে বলে।
বাচ্চাদের মারাত্মক ক্ষতি করে। এইটা কি কিছু হয়? মানে এই যে বলছেন বাইরের লোকের সঙ্গে অনেক ফ্রি, কিন্তু বাড়িতে আপনাদের সঙ্গে ফ্রিলি কথা বলতে চাইছে না, সেটার কারণ কি আপনাদের মধ্যে ভেবে দেখেছেন? মানে এইটা কি আছে যে ওকে ওর মা বা আপনি প্রায়ই বলেন, এই তোর পাশের বাড়ির ছেলেটা দেখো 90 পেল, তোর কেন 88? না, ওইটা বলি না। আচ্ছা, কিন্তু চাহিদা থাকে, ওর এটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, এটা তো এই হতে পারে, এটা এই হবে। এই চাহিদাটা যদি একটা সময় একটা লোকের পরিপূরণ যতটা করতে পারে তার থেকে বেশি চাহিদা যদি আপনি সব সময় বাচ্চাদের উপর রাখতে থাকেন, তাহলে সে কিন্তু আপনার থেকেই ভয় পাবে। সেটাও মাথায় রাখবেন। আপনি নিজেই তো বলছেন ওকে খেলতে নিয়ে যান না, খেলতে নিয়ে যেতে আমি বাড়ি থেকে নিয়ে যাই। ও মা কি বাড়িতে থাকেন না? সবাই একটা একটি বাচ্চাকে যদি আপনি বাইরে খেলতে না নেন, বাইরে না মেশান, সে তো আপনার থেকে ইন্ট্রোভার্ট হয়। বাইরে যেতে বলি, কিন্তু ও যায় না, এসেও না না, সেটা কি নিয়ে গেলেও মেশে না? নিয়ে গেলে যায়, নিয়ে গেলে আপনি যদি নিয়ে না যান, ও যাবে কোথা থেকে? ওই আর কি। ওকে তো প্রথম আপনাকে বা ওর মাকে এখানে সেখানে নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মেশাতে হবে। আপনি যদি তাকে বাড়ির বাইরে বার না করেন, তাহলে কি হবে? বাড়ির বাইরে বার করে বলতে গেলে স্কুলে যায় যেমন খেলে টালে, কিন্তু পাড়াটা একটু আমাদের গ্যাপ একটু, আমার বাড়িটা একটু ভিতর সাইডে, যেটা আর সে সময় নেই, তিনি অন্য কোনো কারণে তিনি মোবাইলে ব্যস্ত আছেন কিংবা তিনি সিরিয়ালে ব্যস্ত আছেন। এই গ্যাপগুলো হচ্ছে কিনা আপনাদের কিন্তু ভেবে দেখতে হবে, এইটা নিজেরা ভেবে দেখুন। এরপরে কি আছে? এই বয়সের একটি ছেলে যেরকম ইউনিক চিন্তা ভাবনা করে এরকম আলোচনার বিষয়বস্তু খুঁজে পেতে পারে, এর জন্য ওকে স্পেশাল থ্যাঙ্ক। আর আমার মূলত প্রশ্ন নয় ম্যাডাম, কিন্তু কিছু আলোচনা। বিষয়টা হচ্ছে, আমরা ধরুন আমার স্কুল, বাড়ি, নিজের বাচ্চা আছে, মানে আপনি যে বিষয়গুলো বললেন না যে আমরা ওভারলুক করে যাই, আপনি যা যা প্রবলেমের কথা বললেন, আমাদের মনে হচ্ছে আমাদের বাড়ির বাচ্চারাও তো তাই, একটু ছটফটে পড়তে পড়তে একটু টিভি দেখছে, কি একটা যে মন নেই, বা হয়তো খুব বেশি কথা বলে ফেলছে, মানে সেগুলো শুনে মনে হচ্ছে তাহলে কি আমাদের বাচ্চাগুলো বা আমার স্কুলের সব বাচ্চারাও তাহলে কি তাই? বিষয়টা হচ্ছে তাহলে যেটা বুঝলাম, চিহ্নিত করো যে কোন বিষয়টা। দেখুন, এটা খুব মানে কমন একটা সমস্যা। এটা শুধু আপনার বলে নয়, আমি যখন প্রথম সাইকোলজি পড়া শুরু করেছিলাম, ওটা আমাদেরও হতো। প্রত্যেকটা ডিসঅর্ডার পড়তাম, মনে হতো এটা কি আমার আছে। তো এটা একটা খুব সহজ জিনিস, তার সেম সমস্যাটা আমি বারবার দেখতে পাচ্ছি। সেটা একটা বিষয় যে ইন্টেন্সিটি কতটা, আর একটা বিষয় হচ্ছে যে সেটা আমার প্রাত্যহিক জীবনের কাজকর্মের সঙ্গে কতটা ইন্টারফেয়ার করছে। সমস্যাটা কি এরকম যার জন্য আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারছি না, আমি পড়াশোনা করতে পারছি না, আমি লোকের সঙ্গে মিশতে পারছি না। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, ধরুন আমি যেটা বলছিলাম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে যেটা হয়, দেখতে পাবেন যে তাদের কিন্তু প্রাত্যহিক জীবনের কাজ করতেও অনেক সময় অনেক সমস্যা হয়। মানে সকালবেলা উঠে নিজে দাঁত মাজবো, নিজে চান করবো, নিজে একটুখানি থালায় খাবার নিয়ে খাবো, এটাও কিন্তু অনেক সময় তারা করতে পারে না। তো ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটিগুলো, তাছাড়া আমাদের অকুপেশনাল জায়গা বা পড়াশোনার জায়গা, সবার সাথে মেশার জায়গা, সেই জায়গাগুলোতে বড়সড় কোনো ঘাটতি হচ্ছে কিনা সেই জায়গাটাও নজর রাখতে হবে। যদি দেখা যায় এই সমস্যাগুলো প্রথমত তার ইন্টেন্সিটি অনেকটা বেশি এবং তার জন্য সে একটা কাজ করতে পারছে না, হয়তো পড়াশোনা করতে পারছে না, বা কারোর সাথে মিশতে পারছে না, বা তার খুব মন খারাপ, সে কোনো রকম ফাংশনিংই করতে পারছে না, তখন কিন্তু সেই জিনিসটা সমস্যার দিকে আরো বেশি করে যাচ্ছে। তার মানে আমাদের মূল বিষয় হচ্ছে চিহ্নিত করো। মানে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি যেটা আছে সেই বলেছিল যে মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল জায়গাটা কিন্তু একটা প্যান্ডেমিকের পর্যায়ে যাবে। করোনার পর থেকে এই সমস্যাগুলো কিন্তু আরো অনেক বেড়ে গেছে। মানে আমি নিজে দেখেছি, স্পেশালি এই যে বলছিলাম অটিজম বা এই ধরনের সমস্যার ক্ষেত্রে, কিন্তু এমন অনেক বাচ্চা আছে যারা হয়তো ট্রিটমেন্টের আন্ডারে ছিল, তাদের ভালো প্রগ্রেস হচ্ছিল, করোনা এসছে, বহুদিন তারা কারোর সাথে কথা বলতে পারেনি, মিশতে পারেনি, থেরাপি দিতে পারেনি, আবার আগের জায়গায় ফিরে গেছে এবং প্রচুর নতুন প্রবলেম শুরু হয়েছে। সেটা তো অবশ্যই এখন যেটা বিশেষ করে এই ইন্টারনেট অ্যাডিকশন বা গেম অ্যাডিকশন, এটা বাচ্চাদের মধ্যে প্রচন্ড পরিমাণে চলে এসেছে এবং মিথ্যে কথা বলে লাভ নেই। মানে আমাদের সকলের মধ্যেই একটা
মোটামুটি সকলের মধ্যেই একটা পর্যায়ে কিন্তু মোবাইল অ্যাডিকশনটা রয়েছে। ইন্টারনেট অ্যাডিকশন হোক, এমনি গেমিং অ্যাডিকশন হোক, কিছুটা পরিমাণে কিন্তু সবার মধ্যে রয়েছে। তো বাচ্চাদের ক্ষেত্রে জিনিসগুলো আরো অনেক বেশি হয়ে যায়। বাট সেক্ষেত্রে অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। মানে এই যে আপনি কথাটা বললেন যে গা গরম হলেও আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, আমরা কিন্তু অপেক্ষা করলাম না ততক্ষণ পর্যন্ত বাচ্চাটার জ্বর বেড়ে কাঁপুনি দিয়ে ম্যালেরিয়াতে যাবে তবে আমি ডাক্তারের কাছে যাবো, সেটা আমি অপেক্ষা করবো। মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই জায়গাগুলো যে আমি যখন সিমটমস দেখছি, আমি যখন সাইন দেখছি, তখন একবার দেখিয়ে নেওয়া, তখন একবার কারোর হেল্প চাওয়া, এই জায়গায় অ্যাওয়ারনেসটা খুব জরুরি। সেক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলোতে আমার মনে হয় যে যদি কথাগুলো বলা যায়, বাচ্চাদেরকে জানার, মানে টিচারদেরকে বলা যায়, কারণ সত্যি বলতে এখন বাচ্চারা বাড়িতে যতটা সময় থাকে প্রায় ততটা সময় স্কুল, টিউশন এই জায়গাগুলোতে থাকে। তো বাবা মা যেমন জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারেন, তেমন কিন্তু টিচাররাও অনেক ক্ষেত্রে খুব ভালো আইডেন্টিফাই করতে পারেন। মানে আমার নিজের কাছে এমন অনেক কেস এসেছেন যেখানে বাবা মায়েরা এসে বলেছেন যে আমরা তো কেয়ার করিনি, কিন্তু স্কুল থেকে এরকম একটা কমপ্লেন এসেছে, তারপরে আমরা নিয়ে এসেছি। অনেক ক্ষেত্রে কিন্তু টিচাররাও এই কাজটা করে। তো তাদের মধ্যেও আমার মনে হয় এই অ্যাওয়ারনেসগুলো আরো বেশি করে থাকাটা খুব প্রয়োজনীয়। মানে কোনো এর পক্ষেই ধরুন প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে করাটা তো মুশকিল। আমরা যদি একত্রিত হয়ে এক জায়গায় একটা বড় অংশের মানুষকে আনতে পারি যারা এই কাজের সঙ্গে যুক্ত, যেমন স্কুল টিচার, সমাজসেবী কিংবা গার্জেন কিছু, তাহলে কিন্তু কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে এবং মানুষের কাছে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, মানসিক সমস্যার ক্ষেত্রে মুশকিল যেটা হয়, বাবা মার মনে সব থেকে ভয় লাগে যে আমার বাচ্চাটাকে, সে হয়তো খানিকটা বুঝতেও পারছে যে আমার বাচ্চাটা একটুখানি আবনর্মাল, কিন্তু তার ভয় থাকে যদি পাশের বাড়ি জানতে পারে যে আমি মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গেছি, আমার বাচ্চাটাকে পাগল বলবে, সেটাতে কি হবে? এই ভয়, এই প্রবলেমের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এটা অত্যন্ত অবহেলিত হয়ে থাকে। সেই জন্য যতক্ষণে চিকিৎসকের কাছে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়। এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে সব থেকে বেশি। আসিফকে বল করিতে অনুরোধ করব। আজকের এই সুন্দর পরিবেশ, এই গুটিকয়েক মানুষজন আমরা আমাদের মেন্টর বলুন, আমাদের ডাক্তারবাবু, আমাদের কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে এসেছি, সেই জন্য সম্মুখে ধন্যবাদ তার সাথে সকলকে জানাচ্ছি, সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার কথা একটাই, যে সমাজে যারা কাজ করে, আমরা যারা সামাজিক যে সমাজ বন্ধুদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করি, তো আমাদের গার্জেন হিসাবে কেউ কেউ উঠে আছে, যেমন আমাদের তেমন ব্যাপারে অনেকদিন ধরে আমাদের প্রিয় ডাক্তারবাবু এইরকম শিশুদের মানসিক বিকাশ এবং তাদের পথ চলা, এটা নিয়ে উনি কাজ করে যাচ্ছে। তার সঙ্গে দিদিও আজকে এসেছেন, আমরা তাদেরকে আমাদের এই সামর্থ্য ইগল সম্পর্কের সঙ্গে ডাক্তার তারা এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আমি এ বিষয়ে যাবো না, কারণ মানসিক বিকাশ চাহিদা, আমি এটুকু বলতে পারি, আমি একজন পিতা হিসাবে বা একটা লোক হিসাবে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি আমাদের পারিবারিক জীবন থেকে, সেটুকু আমি একটু শেয়ার করছি। আমি আমার জীবনে আমাদের দুটি বাচ্চা, একজন মেয়ে এবং একজন ছেলে। মেয়েটি নার্সিং ট্রেনিং করেছে, আর কিছুদিন মধ্যে চাকরি করবে, আর ছেলেটি সম্পর্কে এবং সবার পাশের বাড়ি, আমাদের বাড়ি। ছেলেটি এবার বিএসসি সাইবার ফরেন্সিক নিয়ে ভর্তি করবে। তোমার মেয়ের নিয়ে কিন্তু বেশি জানার হয়নি, যেমনটা ছেলের নিয়ে আমি করেছি। ক্লাস 2-তে যখন আমাদের কার্মেলের বলতো, কার্মেল তখন নেওয়া বলেছি, তারপরে সরিষায় গেল চাওড়াতে। তো সরিষায় এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ব্যাকওয়ার্ড থেকে এভাবে ওয়ানে ভর্তি হলো। ওখানে ওয়ান পাস করলো, 2-তে উঠলো। তারপরে শুরু হলো আমাদের যে
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেন্টর, নাম আমার ঠিক মনে নেই ম্যাডামকে, তিনি কিন্তু কারখানার কোনো ছেলে মেয়ের কিছু অসুবিধা হলে মাসে বা 2 মাসে তিনি আসতেন, তাদেরকে দেখভাল করতেন এইরকমই। তো সেখান থেকে আমার ছেলেকে বসিয়ে দেওয়া হলো, মানে স্কুল মানে ড্রপ করে দেওয়া হলো, বাড়িতেই থাকতে হলো 2 মাস। তারপরে ওই যে বাড়িতে থাকলো আর কারমেলে ফেলে যেতে পারলো না। তারপরে আবার 1 বছর সময় নিয়ে তাকে ঠিক মতো গাইড দিয়ে ওখান থেকে কিশোরায় আবার ভর্তি করলাম। কিশোরায় থেকে এদিক ওদিক পড়তে পড়তে আবার আমাদের প্রশাসন থেকে, তারপর থেকে অন্য জায়গা থেকে মাধ্যমিক পাস করলাম, তারপর 12, তারপরে এখন আমি আমারটা বলছি এই কারণে, আর সব থেকে বড় হসপিটাল কিন্তু স্যার বা দিদি আমার মনে হয় আমার বাড়িটা। তাদের 2টো ডাক্তার, আমরা মাস্টার ডাক্তার, একদম MBBS মাস্টার ডিগ্রি পাস করলাম। একটা হলাম আমি আর একটা আমার ওয়াইফ। সব থেকে বড় জ্বালা যন্ত্রণা কিন্তু আমরা এই বাচ্চাটাকে না বোঝার ক্ষেত্রে বা তার যে জ্ঞান তাকে ধরতে না পারার ক্ষেত্রে সব থেকে দায়ী কিন্তু আমরাই। এবং সেখানে যদি আমি ধরে নিলাম দায়বদ্ধতা বেশি আমার, মানে আমার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে, ওই যে মানসিক ডিসঅর্ডার তৈরি করলাম তাকে রেকটিফাই ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আমরা বলতে পারবো, সেটা কিন্তু বাড়ির লোকেরাই করে, সেটা তাকে করলাম না, তার জন্য বেশি দায়ী কিন্তু আমরা। এবার আমি হয়তো বেশি সময় দিই না, আমার ওয়াইফ বাড়িতে বেশি সময় দেয় ছেলেদের সঙ্গে তার পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাবে সব থেকে যদি মেন্টালি ডিসঅর্ডার বেশি হয়ে থাকে আমার ওয়াইফে, বাট তাকে আমি সরাসরি করতে পারি না যে তুমি সাইকোলজিতে দেখাও, বা সেই আমার উপর চাপিয়ে ধরে ছেলেটা পারছে না তুমি নিয়ে যাও। কিন্তু যখনই সেই জায়গাটাকে যখন 3জনে যখন বসে এইরকম ম্যাডামদের কাছে যখন, ওরা কিন্তু শুধু বাচ্চাদেরকে দেখে না, তার সঙ্গে সঙ্গে মায়েদেরকে এবং তার গার্জেনদেরকে দেখে তার সঙ্গে বেশি সময় কাটে কারণ একটা সাজেশন রইল, পেশেন্টের কথা পেশেন্টের কথা বলবো। আমার জানা আসতে বলেছিলাম, আমার হোয়াটসঅ্যাপে ডাক্তারবাবু পাঠিয়েছে, দেখলাম কিন্তু আসেনি। তার সম্পর্কে যেটুকু জানি বছর 9-10 বছর, তো ম্যাস্টিকেশন করতে পারছে না, অথচ ছেলেটা সব মোটামুটি কয়েক করছে। টিবি যে খাওয়াটা অভ্যাসটা না করলে বডির ডেভেলপমেন্টটা হচ্ছে। কাউন্সিলিং করা হয়েছে, হয়েছে যদি বন্ধ আসবে, তো বললেন করোনার পর থেকে ঝামেলা হয়েছে। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে একটু যদি সাজনা ম্যাস্টিকেশন, বিশেষ করে চিবিয়ে খাওয়া, আমার মনে হয় যদি চিবিয়ে খেতে পারে তো গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে তার বডি এবং মাইন্ড অ্যালার্ট, এবং স্কুলে যাচ্ছে তার সব কিছু। যদি চিবিয়ে খাওয়ার সময় তার অসুবিধা ওই মা করে দেয়, তার মা করে দেয় ঘিরে ঘিরে বাচ্চা আমি দিয়েছি। এখন আগে হাত দিয়ে খেতে পারছো না, এখন চামচ তুলে পাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে অসুবিধা। দেখুন, বিষয়টা হচ্ছে, আশা করছি আপনি যখন কাউন্সেলিং এর কথা বললেন তার মানে কোনো ফিজিক্যাল সমস্যা নিশ্চয়ই নেই। নেই, সেক্ষেত্রে একটা কারণ কাছে তো চিকিৎসা চলছে আপনি বললেন, সেটা তাহলে কন্টিনিউ হোক। আমাদের সামনে থেকে না রেখে স্পেসিফিক এত জায়গায় করাটা সত্যি খুব মুশকিল। এবার আপনি যেটা বললেন চিবিয়ে দিতে পারছে না, বা আগে হাতে খেতে পারতো না, এখন একটু খেতে পারছে। হ্যাঁ, ব্যাপারটা ওখানে হয়তো কোথাও গিয়ে একটা ডেভেলপমেন্টাল ডিলেটা আছে, মানে বাচ্চাদের একটা পার্টিকুলার বয়সে একটা জিনিস ডেভেলপ হয়, তো একটা বয়সে তারা হাঁটতে শেখে, একটা বয়সে কথা বলতে শেখে, একটা বয়সে ঘাড় শক্ত হয়, একটা বয়সে ওই ফাইন মোটর স্কিল, মানে যে চামচে করে ধরে খাবো বা হাতে করে ধরে খাবো, এগুলো তৈরি হয়। তাহলে চিবিয়ে খাওয়াটাও কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট। এবার যেটুকু আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা ডেভেলপমেন্টাল ডিলে রয়েছে, যে প্রত্যেকটা মাইলস্টোনে কিন্তু ও পরে পরে পৌঁছেছে, যে খাওয়া শুরু করতে, মানে হাঁটা শুরু করতে, একা হাঁটা শুরু করতে দেরি হয়েছে,
খেতে পারছে, তার মানে সেটা কিন্তু হ্যাঁ, প্রবলেম। এখন কামাই দিয়ে খাচ্ছে বলে। হ্যাঁ, তার মানে সেটা কিন্তু প্রবলেম। আগে হাতে খেতে পারতো না মানে এইভাবে ধরার স্কিলটা তার ছিল না, এখন তার এসেছে, মানে জিনিসটা প্রগ্রেস হচ্ছে, সে ট্রিটমেন্টের আন্ডারে আছে বলেই প্রগ্রেসটা হচ্ছে।